বিশাল এক হিন্দু মহাসাগর আছে, তার পাশেই এক বরফের টিলা। আজকে যাকে নিয়ে কথা বলবো সে একটি গ্রামটির নাম ছিল রসুলপুর। সেই গ্রামে বসবাস করত আব্দুল ও তার পরিবার। আব্দুল ছিল একজন ছাগল পোষা। তার কাছে ছিল 20টিরও বেশি ছাগল এবং প্রত্যেকটি ছাগল সে চক দিয়ে চিহ্নিত করার জন্য নাম্বার এঁকে দেয়। তার প্রত্যেকটি ছাগলই ছিল দেখতে অনেক সুন্দর। তার পরিবার নিয়ে সে এই ছাগল বিক্রি করে তার ফ্যামিলির আয় উপার্জন চলতো। সব কিছু এই ছাগলটা বিক্রি করে সে তার ফ্যামিলির সম্পূর্ণ খরচ চালাতো। একদিন হঠাৎ করে তার ছাগল বিক্রি করার প্রয়োজন হয়। সে একটা একটা করে তার ছাগল বিক্রি করে তার ফ্যামিলির আয়ের উৎস প্রদান করে। কোনো পাঠা বড় হয়ে যায় তখন আব্দুল পাঠাটা কোনো মাটন শপের কাছে বিক্রি করে দেয়। এসো আব্দুল, এসো। আজকে কি মাল নিয়ে এসেছো? আজকের মালটা একদম তরতাজা রয়েছে, এর জন্য 15,000 কিন্তু আমাকে দিতেই হবে। এই ছাগলটার জন্য 15,000 তোমাকে আমি দিতে পারবো না। আর এরকম ছাগল 7-8 হাজারে বিক্রি হয়। তবুও তুমি চেনা জানা মানুষ, তাই তোমাকে আমি 10,000 দেবই দেব। এর থেকে বেশি দাম কিন্তু কেউ তোমাকে দেবে না। আব্দুল 10,000-এ পাঠা বিক্রি করে দেয়। ও পাঠার মিষ্টি আর টাকা নিয়ে বাড়িতে পৌঁছায়। কততে বিক্রি করলে গো? মোহিত দাদা 10,000 দিল আমায়। মোহিত তোমাকে কম দাম দেয়, তুমি কোনো অন্য দোকানদারের কাছে কেন যাচ্ছ না? মোহিত দাদা তো আমার চেনা জানা বন্ধু, তাই না? ও ভালো দামে দিয়েছে নিশ্চয়ই। 10,000-এ সাকিনার ফিস আর গ্যাসের মোবাইল দুটো কাজই হয়ে যাবে নাকি? 3,000 আমার কাছে আছে, 13,000-এ দুটো কাজই হয়ে যাবে। বাচ্চাদের এই মিষ্টিগুলো দিয়ে এসো। আব্দুল যখনই কোনো পাঠা বিক্রি করত তার আফসোসও হতো, কারণ সে পাঠাকে পালতে পালতে তার সাথে ভালোবাসা হয়ে যেত। কিন্তু বিক্রি করা আব্দুলের বাধ্যকতা। ঘোড়া যদি ঘাসের সাথে বন্ধুত্ব করে তাহলে খাবে কি? আব্দুলের বাড়ি অনেক পুরনো আর খারাপ ছিল। রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন খুব জোরে বৃষ্টির কারণে ছাদ থেকে একটা বড় টুকরো গয়াসের পায়ে পড়ে যায়। গয়াসের পায়ে অনেক চোট লাগে আর বাড়ির ছাদে একটা বড় হোল হয়। গয়াসের পায়ের চিকিৎসায় অনেক টাকা খরচ হয়ে যায়। আমি কবে থেকে বলছি বাড়িটা ঠিক করিয়ে নাও, এখন দেখো না কি হয়ে গেল। এখন চিকিৎসাতেও টাকা খরচ হয়ে যাচ্ছে আর এই ছেদটাও বন্ধ করতে হবে। আরে আমার কাছে পয়সা আছে নাকি যে আমি এই বাড়িটাকে ঠিক করে নিতাম? আর এই পুরনো বাড়িতে পয়সা লাগানোটা তো বোকামি হবে, এটা যখন তখন পড়ে যেতে পারে। তুমি যে কোনো ভাবে টাকা নিয়ে এসো, কারণ তাড়াতাড়ি নতুন ঘরের ব্যবস্থা করতে হবে, নয়তো আমাদের ছাদও তো থাকবে না। এই ছাগলের ব্যবসা করে আমার খুব বেশি কিন্তু লাভ হচ্ছে না, বুঝলে? আমাকে অন্য কিছু করতে হবে। হ্যাঁ বাবা, স্কুলের বাচ্চারাও তো আমাদেরকে ছাগলের দাদা বোন বলে সবসময় রাগায়। তুমি অন্য কোনো কাজ করো না। আব্দুলের পেঠা পছন্দ ছিল। আব্দুল ভাবলো যে পেঠার মিষ্টি বিক্রি করব। আমি কন্যাকুমারীতে যাব আর ওখানে গিয়ে আমি পেঠা বিক্রি করব, বুঝেছো? কিন্তু তুমি পেঠা বানাতেও তো জানো না। তাহলে আমি কোনো দোকানে কাজ করে পেঠা বানানো শিখে নেব। বাবা, পেঠা কেমন করে তৈরি করতে হয় সেটা শেখার জন্য কোথাও কাজ করার দরকার নেই তোমাকে। ওই দিন তুমি পেঠা নিয়ে এসেছিলে না, সেদিন আমি ইউটিউবে পেঠা তৈরি করার ভিডিও দেখেছিলাম। আব্দুল সমস্ত পাঠা বিক্রি করে দেয় আর কন্যাকুমারী গিয়ে পেঠা বানানোর সামগ্রী কিনে নেয় আর দোকানে বিক্রি করা শুরু করে দেয়। ওই যে পেঠার দাম কত? 200 টাকা কিলো। আমার বাচ্চারা রঙিন পেঠা খায়, তা তোমার কাছে কি রঙিন পেঠা আছে? এখন তো নেই বাবু মশাই, কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। আস্তে আস্তে আব্দুলের বিক্রি বাড়ে আর তার দোকান শহরে আব্দুল পেঠেওয়ালা নামে প্রসিদ্ধ হয়ে যায়। যখন আব্দুলের কাছে পয়সা একত্রিত হয় তখন সে নিজের একটা বড় বাড়ি বানায়। এই যে বাচ্চারা, তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেলে আমরা শ্রীলঙ্কায় ঘুরতে যাব। আব্দুলের পরিবার যখন শ্রীলঙ্কা ঘুরতে যায় তখন তারা নিজের সাথে নিজের দোকানের পেঠাও নিয়ে যায়। ওরা শ্রীলঙ্কার লোকেদেরকে ফ্রিতে পেঠা খাওয়ায়। বলুন দাদা, আমার তৈরি পেঠা কেমন লাগলো আপনার? আরে আপনার পেঠার স্বাদ সত্যি দুর্দান্ত। আমাদের এখানে আলী নামের একজন পেঠা বিক্রি করে, কিন্তু আজকে আমি জানতে পারলাম যে আলীর পেঠাতে আসলে কোনো স্বাদই নেই। আব্দুলের পরিবারও আলীর পেঠা খেয়ে দেখলো। ছি, এটা তো খুব বাজে।
এটা তো খেতেও পাচ্ছি না। বাবা, কন্যাকুমারীতে তো তোমার দোকান ফেমাস হয়ে গেছে। এখন ওই দোকানটা চাকরদের দিয়ে তুমি এখানে নিজের দোকান খোলো। তুমি ঠিকই বলেছো সাকিনা, এবার আমরা আমাদের বিজনেসকে শ্রীলঙ্কাতেও ছড়িয়ে দেব। আব্দুল ভারত থেকেই পেঠা আনালো আর শ্রীলঙ্কাতে বিক্রি শুরু করলো। শ্রীলঙ্কার লোকেরাও আব্দুলের ব্যবসা খুব ভালো করে হতে লাগলো। আলীর পেঠা এখন লোকেরা খেতে বন্ধ করে দিল। আলী একদিন আব্দুলের কাছে গেল। ওই যে দাদা, তুমি তোমার পেঠা কিভাবে তৈরি করো? তুমি কিভাবে করো আমি জানতে চাই সেটা। তোমাকে স্বাগত জানাচ্ছি বন্ধু। তোমাকে আমি সবকিছু খুব ভালো করে বোঝাবো, তারপরে দেখাবো। আলী আব্দুলের পেঠা তৈরি করার সময় পুরো প্রসেস দেখলো। সে কথাটা বুঝতে পেরে গেল যে তফাৎ শুধু সবুজ রঙের কোয়ালিটির। আব্দুল দাদা, তুমি এত ভালো কোয়ালিটির সবুজ পেঠা কেন ব্যবহার করছো? আরে লো কোয়ালিটির পেঠা ব্যবহার করো, তাহলে বেশি লাভ করতে পারবে। তুমি বুঝেছো? না, আমি এমনটা করতে পারবো না। আমি আমার গ্রাহকদেরকে খুব ভালো কোয়ালিটির মালই উপলব্ধ করাতে চাই। তুমিও তোমার পেঠার কোয়ালিটি পাল্টে নাও। দেখো, তুমি আর আমি দুজন মিলে যদি লো কোয়ালিটির পেঠার ব্যবহার করি, তাহলে কোয়ালিটির ব্যাপারে কেউ জানতেই পারবে না। আমাদের দুজনেরই লাভ হবে। তুমি যদি বলো, তাহলে আমি আমার একজনের সাথে কথা বলিয়ে দিতে পারি, সে তোমাকে সস্তা পেঠা তোমাকে দিয়ে দিতে পারবে। না দাদা, না, আমার সেসব লাগবে না। এই লোকটা যদি এখানে থাকে না, তাহলে আমার ব্যবসা শেষ হয়ে যাবে একেবারে। আলী একটা মেয়েকে কিছু টাকা দিল আর তাকে আব্দুলের কাছে পাঠায়। আমার কাছে টাকা নেই, কিন্তু আমার মিষ্টি খাওয়ার খুব ইচ্ছে করছে। আপনি আমাকে পেঠা খাওয়াবেন কি? হ্যাঁ দিদি, আপনি যত পারেন খেতে পারেন। আল্লাহর দয়ায় আপনি খেলে পরে আমার মাল কম হবে না। আপনার আওয়াজ তো পেঠার মতো মিষ্টি। আপনি আমাকে দিদি বলবেন না। আমার নাম রসিলি। আপনি আমাকে এই নামেই ডাকুন না। আমি আপনার সাথে একা দেখা করতে চাই। আপনার কাছে টাইম আছে কি? আলীর প্ল্যান ছিল যে রসিলি আব্দুলকে ফাঁসিয়ে ফেলবে আর মিথ্যে আরোপ লাগিয়ে তাকে বদনাম করে জেলে পাঠিয়ে দেবে। কিন্তু আলীর প্ল্যান সফল হতে পারল না। আব্দুল রসিলির কথায় তাকে বুঝতে পেরে যায় আর শক্ত স্বরে বলে, আমি একজন বিবাহিত মানুষ, সেই জন্য আমি তোমার সাথে একা দেখা করতে পারবো না। ওখানে কোনো মেয়ের নাটক চলবে না। তুমি অন্য কিছু প্ল্যান করো। আলী নিজের চেনাশোনা একজন মন্ত্রীর কাছে পৌঁছে যায়। মন্ত্রী মশাই, একজন আব্দুল নামে ভারতীয় আমার নাকের ওপর উঠে পড়েছে একেবারে। আপনি আইনের কোনো প্যাঁচ দেখিয়ে যদি ওকে শ্রীলঙ্কায় পাঠাতে পারেন ভালো হয় আর কি। ভারত সরকারের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখা খুবই দরকার আমাদের। ভারত সরকার আমাদেরকে সবসময় সাহায্য করছে। এই সময় কোনো ভারতীয় ব্যবসায়ীকে কষ্ট দেওয়াটা একেবারেই ঠিক হবে না। তুমি তোমার নিজের মতন দেখে নাও কি করতে পারো। আলী রেগে যায় আর নিজের বাড়ি পৌঁছায়। কি হয়েছে? আজকাল তোমাকে এত অস্থির মনে হচ্ছে। আরে আমি চিন্তিত, তাতে তোমার কি বলো তো? তোমার তো শুধু গয়নার ভালো ভালো কাপড় দরকার হয়। গয়না আর ভালো কাপড় চাইলে খারাপ কি? কিন্তু তুমি চিন্তার কারণ তো বলো আমায়। হতে পারে আমি সমাধান দিতে পারবো। আলী বউকে সমস্যা বলল। আমার ভাই শাহরুখ অ্যান্টার্কটিকায় ঘুরতে যাচ্ছে। ওই লোকটাকে জাহাজে বসিয়ে অ্যান্টার্কটিকায় ছেড়ে দিয়ে এসো। ওখানে বরফ আর বরফ, ঠান্ডার চোটে ওখানেই মরে যাবে। আলীর শালা যেই দিন অ্যান্টার্কটিকায় যাচ্ছিল তার ঠিক একদিন আগে আলী কিছু মুখোশ পরা গুন্ডা দ্বারা আব্দুলকে তুলে নেয়। আব্দুলের হাত পা বেঁধে দেয় আর চোখে একটা পট্টি বেঁধে দেয় আর জাহাজে শুইয়ে দেয়। অনিলের শালা আব্দুলকে বরফের জোড়া অ্যান্টার্কটিকায় ছেড়ে দিয়ে আসে, যেখানে দূর দূর পর্যন্ত শুধু বরফ আর বরফই ছিল। কোনো রকম ভাবে আব্দুল নিজের চোখের পট্টিটা সরায়। এ আমি কোথায় চলে এলাম? এখানে তো খুব শীত করছে, আমার খুব খিদেও পেয়েছে আমার। এখানে তো খাবারের মতন কিছুই পাচ্ছি না আমি। তক্ষুনি আব্দুল নিজের পেছন থেকে কারোর চিৎকারের আওয়াজ শোনে। আব্দুলের পেছনে একটা সাদা রঙের ভালু দাঁড়িয়েছিল। ভাল্লুক আব্দুলের পেছনে পড়ে যায় আর আব্দুলকে এদিক ওদিক দৌড়তে হলো। হে আল্লাহ, এই বিপদ এখন কোত্থেকে এলো? আব্দুলকে ঠান্ডা নদীতে ঝাঁপ মারতে হলো। তক্ষুনি সাদা ভাল্লুক আব্দুলের পিছা ছাড়লো। এই ভাল্লুকটা কিছু তো নিশ্চয়ই খায়। আমি যদি ওর পিছু পিছু ধাওয়া করি,
তাহলে আমি খাবার খেতে পারবো। আব্দুল ভাল্লুকের পেছনে পেছনে গেল। ভাল্লুক একটা অন্য ভাল্লুকের কাছে গেল যে মাটিতে পড়েছিল। মাটিতে পড়ে থাকা ভাল্লুকের পেটে একটা ঘা ছিল, যার মধ্যে থেকে রক্ত বইছিল। ওই ভাল্লুকটাকে সাহায্য করতে হবে আমাকে। আব্দুল একটু ভয় পেয়ে ঘায়েল ভাল্লুকের কাছে যায় আর নিজের কাপড়ের ব্যবহার করে ভাল্লুককে বেঁধে দেয়। এখন আব্দুলের কাছে পরার জন্য শরীরে শার্ট ছিল না। হে আল্লাহ, আমাকে সাহায্য করো। তক্ষুনি আব্দুলের সামনে একজন দেবী প্রকট হন। আমি বরফের দেবী আইসনো, আর এখানকার প্রাণীদের দেখাশোনা করি। প্রত্যেক বছর এখানে শিকারী আসে আর ভাল্লুকদের শিকার করে। তুমি একটা ঘায়েল ভাল্লুকে সাহায্য করেছো, আমি তোমার উপর খুব প্রসন্ন, তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই। দেবী আব্দুলকে একটা লাঠি দেয়। এই লাঠিটা বরফের সাথে স্পর্শ করো, বরফ সেই জিনিসে পরিবর্তিত হবে যেটার তোমার দরকার। আমি কন্যাকুমারী থেকে এসেছি। সবার প্রথমে আমি বরফের নৌকা তৈরি করে বাড়ি ফিরবো, কিন্তু বাড়ি ফেরার পরে এই ছড়িটা নিয়ে কোনো কিছু করতে পারবো না আমি, তাই না? কারণ কন্যাকুমারীতে তো বরফ পড়েই না, তাই না? তুমি তার চিন্তা করো না, আমি প্রত্যেক অমাবস্যার রাত্রি 12টার সময় তোমাকে এখান থেকে একটা বড় বরফের টুকরো পাঠাবো। আব্দুল নিজের মনে নৌকোর কথা ভাবতেই একটা বড় বরফের টুকরো দিয়ে লাঠিটা স্পর্শ করে। বরফের টুকরো নৌকোয় পরিবর্তিত হয়। আব্দুল নৌকোয় যাত্রা করতে করতে কন্যাকুমারী পৌঁছায়। বাবা, তুমি কোথায় চলে গিয়েছিলে? আমরা তোমাকে অনেকবার ফোন করেছি। বাবা, কেউ আমাকে আন্টার্কটিকাতে পৌঁছে দিয়েছিল, কিন্তু এখন সব ঠিক আছে। তোমার সাকিনাকে আর তোমার মায়ের যা যা দরকার পড়বে সেটা তুমি আমাকে একটা কাগজে লিখে দিও। অমাবস্যা রাত্রিতে আব্দুল সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে পড়ে। ও দেখতে পায় যে একটা বড় বরফের টুকরো ভাসতে ভাসতে তার দিকেই চলে আসছে। আব্দুল সেই বরফের অনেকগুলো টুকরো করে দেয় আর সে বরফ দিয়েই পেঠা বানিয়ে দেয়। সেই পেঠায় সেরকমই টেস্ট ছিল যেটা তার হাতে তৈরি পেঠাতে ছিল। বরফের ভারী টুকরো দিয়ে সে নিজের জন্য একটা কারও বানালো। কিছুদিন পর আব্দুল শ্রীলঙ্কা গেল। এইবার সে নিজের দোকানে একটা দামি কারে পৌঁছায়। আলী তাকে দেখে আশ্চর্য হয়।